বড় ইচ্ছে করেছে থাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, কেন গাইলাম অবশ্যই বলবো। কিন্তু তার আগে বলি যে এই যে গানগুলো আমরা গাই, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু কপিরাইট ক্লেম আসে, স্ট্রাইক আসে না, ক্লেম আসে। কারণ হচ্ছে গিয়ে এই যে লিরিক্সগুলো, সেগুলোর জন্য ক্লেম মানে সব কপিরাইট নেওয়া থাকে। তারপর হচ্ছে গিয়ে এই যে মেলোডি আর লিরিক্স যদি একদম সেম টু সেম হয়ে যায়, তখন কি হয়, কপিরাইট ক্লেম আসে। তারা ক্লেম করে যে এই যে এই গানটা আপনি গেয়েছেন, সেই জন্য এই অংশটুকুর জন্য যে রেভিনিউ আপনার হবে তার আমাদেরকে শেয়ারিং করতে হবে, বা আপনি কোনো আছে তারা বলে যে এটাকে আপনি মনিটাইজ করতেই পারবেন না, এটা আমাদের মানে কপিরাইট নেওয়া আছে এই কন্টেন্টটাতে, এটা যদি থাকে কপিরাইট আপনারা করতে পারবেন না। তো সেক্ষেত্রে এটা আমরা জানি কি করে? অবশ্যই ইউটিউব আমাদের একটা মেলের মাধ্যমে এটা জানায় যে এই যে আপনার কন্টেন্টটা, তার মধ্যে এই যে পোর্শনে এতটুকু যে আপনি গান গেয়েছেন, সেটার জন্য অমুক মানে কোনো একটা চ্যানেল সে এটা কপিরাইট ক্লেম করেছে। আপনি হয় আপনাকে শেয়ার করতে হবে তাদের সাথে আপনার রেভিনিউ, আর না হয় আপনি এটা মনিটাইজ করতে পারবেন না, তাই তো? সেই মেলটা তো থাকে। তো আমি আমার মানে যতবার এরকম আসে, আমার প্রচুরবার এসছে, অসংখ্যবার এসছে। তো সেই মাঝে মাঝেই কিন্তু তার মানে প্রমাণস্বরূপ সেটা আমি মেলগুলো আপনাদের সাথে শেয়ার করি যে এই দেখুন, এই ভিডিওটার মধ্যে এই অংশটাতে এই গানটা আমি গিয়েছিলাম, সেই জন্য আমাকে ক্লেম দিয়েছে যে মেলোডি আর কথা সম্পূর্ণ মিলে গেছে। তো সেই জন্য আপনি, আর এটা অন্যের কন্টেন্ট মনে হচ্ছে, আপনি এটা কোনোভাবেই ইউজ করতে পারেন না, আর করলে আপনাকে শেয়ার করতে হবে রেভিনিউ। এইভাবেই তো আমরা জানি। তো এরকম আপনাদের আমি অনেকবার দেখিয়েছি, সবসময় দেখিয়েছি যে দেখুন এরকম এসছে এই ভিডিওটাতে মেল। বাট এরকম এই একজন আছে আমাদের ওয়াইটির সবচেয়ে নাম্বার 1 দালাল, ও সবসময় বলে যে ও নাকি গান গাইলে কপিরাইট ক্লেম এসে যায়। একটা গান গাইলে প্রত্যেক সময় বলবে যে জানি না গানটা থাকবে কি না, কপিরাইট পেয়ে যাই, আমি তো গান গাইলেই কপিরাইট পেয়ে যাই। মানে ওর বক্তব্য যে ওর কথা মানে লিরিক্স আর মেলোডি একদম মিলে যায়, সেই জন্য ও ক্লেম খায়। আজ পর্যন্ত একটা ও এরকম মেল দেখাতে পেরেছে? একটাও এরকম মেল দেখিয়েছে যে ওর মানে কন্টেন্টের মধ্যে এরকমভাবে ক্লেম এসছে? মেলের ছাড়া তো কোনোভাবে সম্ভব না। মানে মেল নোটিফিকেশানেও জানতে পারবো আমরা, তাছাড়া মেলও পাঠায় আমাদের। তো দেখায় না, কিন্তু প্রত্যেক সময় বলে যে ওর নাকি রাখতে পারবো না, মনে হয় ক্লেম আসবে। তো গানটা কিন্তু আমরা সবসময় শুনি, তার মানে ক্লেম পায়নি। আর অনেক সময় মাঝে মাঝে বলে নাকি ক্লেম পেয়েছে। তো এই হচ্ছে বক্তব্য। আমার শুধু কথা একটাই, যে নিজেকে এত জাহির করার প্রয়োজন কেন, কিসের জন্য? যদি সত্যি মেল পেয়ে থাকে স্ট্রাইক বা ক্লেম, তাহলে সেটা দেখায় না কেন? মানে অন্য লোকে ভালো বলবে তার আগে নিজেই নিজেকে এমনভাবে বলে যে বাবা আমি গান গাইলেই আমাকে ক্লেম দিয়ে দেবে। তো আমি যতদূর জানি, আজকেও একটা গান শুনলাম, লালিশ গানটা গাইলো, কি বাপরে বাপ, শুরুটা ভালোই করেছিল, তারপরে পুরো ছড়িয়ে একাকার। তো ঠিক আছে, ও গান শেখেনি, ওর কথা অনুযায়ী গান শেখেনি, তাও ট্রাই করছে, গাইছে, ভালো কথা। কিন্তু সেটার জন্য এরকম জাহির করার কি আছে? আমি এটাতেই আমার বক্তব্য। আমার মানে মনে হয় যে মানে নিজেকে এরকমভাবে বড় দেখানোর একটা অযথা প্রচেষ্টা। তো এই যে মিথ্যাচারিতাগুলোই ভালো লাগে না। তো যাই হোক, এর মিথ্যাচারিতা আর কত বলবো? অবশ্যই প্রচুর মিথ্যাচারিতা রয়েছে, বলবো। কিন্তু ভিডিওটা কি, তো কি নিয়ে হচ্ছে? সন্দীপের ভিডিও দেখলাম। হ্যাঁ, ও গেছে হাইকোর্টে গেছে, তারপর ওর যেখানে যা কাজ ছিল
সেটাও সম্পন্ন করেছে। তারপর দেখলাম যে একটা সেমিনার টাইপ সেটা গেছে, সেখানে ও আমাদের ভারতের যিনি ফাইন্যান্স মিনিস্টার তাকে সামনে থেকে দেখেছে, ওর খুব ভালো লেগেছে। তারপর রাস্তাঘাট দিয়ে কলকাতা রাস্তাঘাট টুকটাক দেখিয়ে বাড়ি ফিরে এসছে। বাড়ি ফিরে এসে ফেরার সময় আমাদের সোনা বাবার জন্য খাবার দাবার নিয়ে গেছে। যাই হোক, তো সেটা নিয়ে গেছে যখন সোনা বাবা বললো যে আমি তো তোমাকে শুধু এই একটা জিনিস আনতে বলেছি, তুমি আরও এক্সট্রা এগুলো আনতে বলেছো কেন? বললো কিন্তু যে ওগুলোকে আনতে বলেছে। তো সন্দীপ বললো যে আনলাম, এনে রাখলাম, তুমি একটা বলেছো, আমি আর একটু বেশি এনেছি, থাকবে, খাবে। তো যাই হোক, দেখলাম কোনো তর্কাতর্কি করলো না। নাহলে আমি ভাবছিলাম হয়তো এক্ষুনি বলবে যে কেন আমি একটা বলেছি, একটাই আনতে পারতে। তো দেখলাম চুপ করে গেল। তো তারপর ও বললো কিছু কথা, যে কথাগুলোর মধ্যে কি, যে এই যে অনেকে ওর ভালোবাসার মানুষরা উদ্বেগ প্রকাশ করছে যে কি হবে সোনা বাবাকে নিয়ে, কি হবে সোনা বাবাকে কি কেউ এসে নিয়ে চলে যাবে, মানে ওর মা এসে নিয়ে চলে যাবে, এরকম যে চিন্তা করছে। সেখানে সন্দীপ বলল যে এগুলো আপনারা চিন্তা করবেন না, কারণ এরকম এখনও কিছু ব্যাপার নেই, ও এখানেই থাকবে। তো এই কথাটা অবশ্যই কেন বলবে না, কারণ ও তো দেখেছে মানে বাচ্চা নিয়ে যাওয়ার জন্য কি করতে হয়, বাচ্চা নিয়ে যাওয়ার জন্য চাইল্ড কাস্টাডির ডিমান্ড করতে হয়। তো সেই ডিমান্ডটা তো এখনও হয়নি, তাহলে বাচ্চা এখান থেকে চলে যাবে, সেই কথাটা যারা বলছে কি জন্য বলছে সেটা তো আমিও বলে দিয়েছি, সন্দীপও বলে দিয়েছে। তো এই ওয়াইটি যে প্রধান দালাল, সে আগের ভিডিওটাতে বলল যে সন্দীপের সাথে আজকে একটা বিষয় আমি সহমত পোষণ করছি যে বাচ্চাকে নিয়ে যেতে পারবে না, কিন্তু তারপর সন্দীপ যেটা বলল যে বাচ্চা নিয়ে যেতে পারবে না, এইগুলো সব করাই হচ্ছে কন্টেন্টের জন্য, ভিউজের জন্য, সেইটাতে আমি কিন্তু সহমত পোষণ করতে পারছি না। তো যে নিজে জানে, যে সে নিজে অক্টোবর মাস থেকে বলছে যে চাইল্ড কাস্টাডির জন্য কেস করতে, চাইল্ড কাস্টাডির ডিমান্ড করতে, সে করছে না, অথচ সে জামা কিনছে, সে ফ্যান কিনছে, সে আংটি কিনছে, দেখাচ্ছে। আংটি কিনছে দেখায়নি, দেখি একটা আংটি দেখিয়েছে। এই সবগুলো যে বলছে, তাই সেটা কিসের জন্য? অবশ্যই ভিউজের জন্য, অবশ্যই নিজের দর্শকদের ধরে রাখার জন্য, বেঁধে রাখার জন্য, যাতে আর তাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তাদেরকে কন্টেন্ট ছুড়ে দেওয়ার জন্য, আর নিজেও কন্টেন্ট করার জন্য, আর কিচ্ছু না। মানে আগে তুমি মানে এখানে ব্যাপারটা কীরকম হচ্ছে বলুন তো, যে চিংড়ি মাছ কিনে আমি স্টোর করে রেখে দিচ্ছি, মানে লাউ গাছ বসাবো, বীজটা পুঁতবো, তারপর গাছ হবে, তারপর সেই গাছে লাউ হবে, তারপর সেই লাউটা আমি আনবো, মানে কাটবো, কেটে কুচি কুচি করে রান্না করবো, তার মধ্যে চিংড়ি মাছ পড়বে। সেই এখনও বীজটা লাগালাম না আমি লাউ গাছের, কিন্তু চিংড়ি মাছটা আমি এনে রেখে দিয়েছি, যে সেই আমার বীজ বসাবো, তারপর লাউ হবে, সেই লাউ দিয়ে আমি লাউ চিংড়ি করবো, তাই চিংড়ি মাছটা আমি কিনে রেখে দিলাম। তাহলে বীজটাই তো বপন করা হয়নি, সেটা আমরা না জানি, আমরা আন্দাজ করে জানি, বাট ও তো সরাসরি জানে, মানে এই যে টিনের দালাল। তাহলে ও এটা কেন, মানে এই যে কথাটা বলছে যেটা না, এটা কন্টেন্টের জন্য না, তো এটা তো সবচেয়ে বড় মিথ্যে কথা। চাইল্ড কাস্টাডি যখন ডিমান্ড করাই হয়নি, তাহলে চাইল্ডের জন্য জিনিসপত্র কিনছি, সেটা তো কন্টেন্ট ছাড়া আর কি, এটা কন্টেন্ট ছাড়া আর কি, কিছুই না। আর সেটা দিয়ে বেশ ভালো রকমের ভিউজ কামিয়ে নিয়েছে, সেটাও দেখছে, সেটাকে ও বলছে না, সেটাই তো দালালি, সেটাই হচ্ছে দালালি। তো যাই হোক, এরকম দালালি করেই যাচ্ছে। তো আজকে একটা কথা বললো, আমি মানে অনেকগুলো পয়েন্ট বলেছে, তার মধ্যে একটা পয়েন্ট আমার ভীষণ হাস্যকর লাগলো, যেটা হচ্ছে কিনা বলছে যে পড়াশোনার ক্ষেত্রে বলছে যে সীমা একটা কোনো কথা বলেছে, তো সেক্ষেত্রে সীমাকে খিল্লি করে বলল যে তুই কি করে জানবি ওকালতি, তুই কি করে জানবি, তুই কি মাধ্যমিকও পাস করেছিস, তুই কি জানিস মাধ্যমিক যারা মানে যে কোনো বোর্ডসের পরীক্ষায় সবার সিলেবাস এক হয়, মানে সে সন্দীপের যে লয়ার, সে যেই বই পড়ে আইন লড়ছে, আর যে আর কি টিনের যে লয়ার, সে যেই বই পড়েছে, বা পৃথিবীর যে কোনো আমাদের ইন্ডিয়ার যে কোনো, যেখানে যে প্রান্তে, যে কোনাকুঞ্চিতে, যে কোনো জায়গায় ল পড়ানো হোক, সেখানে কিন্তু ওই একই বইকে রেফারেন্স করেই বইটা পড়ানো হবে, আইনটা পড়ানো হবে। সবাই সে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি রয়েছে, বা একদম লোয়ার কোর্টে যে একদম জাস্ট সবে শুরু করেছে ওকালতি,
সবাই কিন্তু ওই একটাই বই থেকে পড়েছে, মানে ওই বইগুলোই যেগুলো লয়ের জন্য লাগে, তাই তো একই বই, সিলেবাস এক, কিন্তু তাও ডিফারেন্স কেন, কিসের জন্য? আজকে এই যে বলছে যে হ্যাঁ এরকম করে তাচ্ছিল্য করে বলছে, কিন্তু ওকে জানতে হবে এখানে ব্যাপারটা কি, যে একই বই সবাই পড়তে পারে কিন্তু র্যাঙ্ক সবার এক হয় না, সবার র্যাঙ্ক এক হয় না। ছোট্ট একটা উদাহরণ দিই, এই যে ওর এত প্রাণপ্রিয় যার সাথে ও সম্পর্ক করেছে স্বার্থে, যে বোনটি, সেই বোনটি যে বই পড়েছে, আর সেই রানাঘাটের তারই যে সাথে পড়তো রানাঘাটের যিনি উকিল মিঠুন চক্রবর্তী, সেও কিন্তু একই বই থেকে পড়েছে, দুজনে একই সাথে একই ব্যাচে পড়েছে। কিন্তু আজ এই যে যিনি মিঠুন চক্রবর্তী যিনি আছেন, তিনি রানাঘাটের একজন স্বতন্ত্র লয়ার, আর ওর যে বোনটি আছে সে একজন লয়ারের আন্ডারে ও কাজ করে। তো ওর যদি সত্যি সেরকম মনে হতো, নিজের ওপর মানে কনফিডেন্স থাকতো যে হ্যাঁ আমি দাঁড়িয়ে এজলাসে দাঁড়িয়ে তর্ক করব, যখন এই আইনি লড়াই হবে আমি তর্ক করব, আমি মানে সব এক একটা প্রমাণ সাক্ষ্য সমস্ত কিছু দেখিয়ে দেখিয়ে পেশ করব, তার যদি সেই কনফিডেন্সটা থাকতো তাহলে কিন্তু সে তার বন্ধুর কাছে দিত না যে তুমি এই জিনিসটা লড়ো। তো সে কি পারে, সে আইনের বই থেকে, সেও কিন্তু আইনের কাজ করে, আইনের বই থেকে পয়েন্ট খুঁজে খুঁজে সেগুলো নোট করে দেয় যাতে যিনি লড়বেন তার সুবিধা হয়। লড়বেন উনি, কারণ যিনি লড়বেন, যারা মানে এই বিষয়টা এত সড়গড়, তারা কিন্তু দেখবেন অনেকেই দেখবেন বইয়ের পাতা উল্টে রেফারেন্স নেয়, একদম আমরা সিনেমাতে দেখেছি আর কি, যারা নতুন নতুন দেখায়, যারা সবে সবে শুরু করেছে ওকালতি, তারা কিন্তু দেখাচ্ছে যে আদালতের মধ্যেই বইয়ের পাতা উল্টে রেফারেন্স নিচ্ছে, আর যিনি মানে ঘাঘু একেবারে অনেক কেস লড়েছেন তার কিন্তু সব মুখ জুবানি ইয়াদ আছে, সব মুখ জুবানি তার সে বলবে, সেটা নিয়ে তর্ক করবে। তো এখানেই হচ্ছে ডিফারেন্স, যদি মানে পড়েছে একসাথেই কিন্তু একজনের আন্ডারে কাজ করছে, আর তারই সতীর্থ তারই সাথে পড়েছে, সে নিজস্ব আলাদা করে ওকালতি করছে। তো বই একই বই হলে কি হবে, সেখানে তো দুজনের দুরকম পার্ট দেখছি, তো এরকম প্রচুর এরকম রয়েছে। আজকে ও যাদের সাথে পড়েছে তাদের মধ্যে একজন দুজনের নাম বলেছিল, তারা কোথায়, ও কোথায়, এরকম প্রত্যেকের লাইফে আছে, আমাদেরও ব্যাচে এমন মানুষ আছে, তারা সব সেরকমভাবেই এক এক জায়গায় প্রতিষ্ঠিত, কিন্তু সবাই কি প্রতিষ্ঠিত সেই লেভেলে হতে পেরেছি না, কারণ তারা সেরকমভাবে পড়াশোনাটা করেছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, দেখবেন তাই বুঝবেন। আমার সাথে জয়তী চক্রবর্তী একই সাথে, আমরা বেঙ্গল মিউজিক কলেজে আমরা একই সাথে মানে আমাদের দুজনেরই ছিল, কি যেন বলে, মিউজিক ছিল অ্যাজ এ সাবজেক্ট, বাট আমি মিউজিক নিয়েছিলাম কিসের জন্য, ভালো নাম্বার পাওয়ার জন্য, আর ও কেন মিউজিক নিয়েছিল, কারণ ও সঙ্গীতের সাধনা করবে বলে। তো সেই জন্য আজকে জয়তী চক্রবর্তী ওখানে আর আমি এখানে, বুঝতে পারলেন? আশা করি দুজনেই কিন্তু একই জায়গায় শিখেছি, কিন্তু ও করেছে সাধনা আর আমি নাম্বার পাওয়ার জন্য নিয়েছি মিউজিক। তো এটাই হচ্ছে ডিফারেন্স দুজনের মধ্যে, আমি নিজেকে দিয়েই দেখুন বললাম, কিন্তু তো সেরকমই বলছি যে একই বই পড়লেই যে সবার একই রকম সেই জিনিসটাকে সেই শিক্ষাটাকে অ্যাবজর্ব করতে পারবে, এর কিন্তু কোনো মানে নেই। তো এই যে বোকা বোকা যুক্তিগুলো খাড়া করে সম্পূর্ণ মানে নিজেকে বোকা প্রমাণ করার জন্য। তো আজকে দেখলাম একজনের কমেন্ট নিয়ে, মানে এমনভাবে কমেন্ট নিয়ে কথাগুলো বলতে কি সব কথাগুলো বললো, আর শেষে বললো যে তার মাথায় কি, আপনার মাথায় কি গু ভরা রয়েছে, এই ধরনের কথা বললো। তো যাই হোক, যার কমেন্ট নিয়ে বলেছে আমি বুঝতে পেরেছি সেটা তিনি কি, কারণ আমি কমেন্ট বক্স চেক করলাম, কারণ তিনি সঙ্গে সঙ্গে অপোজ করেছেন যে আপনি আমার কমেন্টের ভুল ব্যাখ্যা করেছেন। উনি যেভাবে বলতে চেয়েছে ও সেটাকে ভুল ব্যাখ্যা করে নিজের মতো করে ওনাকে যা নয় তাই বললো। তো ঠিক আছে, এটা সম্পূর্ণ মানে ওদের দুজনের মধ্যে ব্যাপার, সেটার মধ্যে আমার না পড়লেও চলবে। কিন্তু এই যে বলছে না যে আমি কিন্তু প্রথম থেকেই বলে আসছি যে তুই ভুল করছিস, তো এই বলছে যে আমি আগের দিনে বললো যে আমি অফ ক্যামেরা বলেছি, আমি অন ক্যামেরা বলিনি। তো অন ক্যামেরা কেন বলবে না? আজকে যখন সবচেয়ে বড় অপোজ করার তো ওর এটা দরকার ছিল, যখন টিন বলছে যে আমি আমার বাচ্চার কথা বলছি না কারণ আমাকে আমার উকিল বারণ করেছে। তো আমার সাথে মানে আমাদের সবার সাথে অতটাও কোনো উকিলের ওঠা বসা নেই যতটা কিনা ওর রয়েছে, যে একজন ভালোবাসে ওর বোনটি, যিনি পদে পদে ওকে মানে গাইড করছেন, ও কেন তাকে বললো না যে আছে এরকম কোনো উকিল হতে পারে যে এরা কি বলেছে যে তুমি বাচ্চার কথা বলো না? তাহলেই তো জানতে পেরে যেত। ও যদি সত্যি দালাল না হয়ে সত্যি সমালোচক হতো তখনই ওর অপোজ করা উচিত ছিল। ও অপোজ তো করেনি, উল্টে সেটাকে ও বলেছে যে জানো তোমরা
করছে, কেন বাচ্চার কথা বলছে না, ও বলেছে কারণ ওর উকিল ওকে বারণ করেছে এটা নিয়ে কথা বলতে না, তার মানে ও এই জিনিসটাকে সমর্থন করেছে। তাহলে বলুন যে একে দালাল ছাড়া কি বলবেন আপনারা? আজ তাহলে ও কোথায় বলছে, প্রথম দিকে কোথায় বলেছে? তো আজকে বলছে যে ও ভেতরে ভেতরে কাস্টাডি কেস করেছে কি না করেছে সেটা আমার দরকার নেই বলার, ওপরে সামনে তো আর সেটা নিয়ে কিছু বলেনি, তাই জন্য আমিও বলিনি। তাহলে সেম তো ভেতরে ভেতরে কোথায় কে কার রেট ঠিক করেছে না কি করেছে সেটা কি আমরা দেখেছি? সেটা কি আমরা কোনো ভিডিওতে দেখেছি যে সন্দীপ তার বউয়ের রেট ঠিক করেছে? দেখেছি? দেখিনি তো। তো সেটাকে কারোর মুখে শুনে বেদ বাক্য ভেবে নিয়ে সেটাকে ভিডিওর মধ্যে বলার তো আমি মনে হয় কোনো কারণ বুঝে পাই না, কোনো কারণ বুঝে পাই না। ও তো মুখের তো এটাও বলেছিল যে আমি ছেলেকে আনার জন্য যা করার করেছি, কিন্তু ও জানতো যে না করেনি, ও জানতো না করেনি। তাহলে ও এটার মাথায় কেন আসলো না যে এই বিষয়টা নিয়ে মিথ্যা কথা বলছে, সে ওই বিষয়টা নিয়েও মিথ্যা কথা বলবে? তাহলে তার বাচ্চা নিয়ে আসার ব্যাপারটা নিয়ে আমি তাকে ঢাকছি, বলছি যে হ্যাঁ বাচ্চা আসবে, কদিন আগেও বলেছে বাচ্চা মায়ের কাছে আসবে, কিন্তু জানে, সে নিজে ভালো করে জানে যে আদেও কোনো কাস্টাডি কেস করা হয়নি। তার সত্ত্বেও ও বলছে, তার সাথে সাথে সমস্যারে ও বলছে। তাহলে এটাকে দালালি ছাড়া কি বলবেন? এটাকে দালালি ছাড়া আর কি বলবেন? তো আমি যেমন যখনই আমার মনে হচ্ছে যে সন্দীপ কিছু করছে কি করছে না, আমি কিন্তু ভিডিওর মাধ্যমে জিজ্ঞাসা করেছি যে তুমি কি আদৌ এটা করেছো, তুমি কি নিজের প্রোটেকশনের জন্য কিছু করে রেখেছো, তুমি কি করেছো না করেছো সব বলো ভিডিওর মধ্যে, যেটুকু তোমার বলার তুমি পারমিশন নাও, নিয়ে তুমি বলো তোমার দর্শকদের জন্য, দর্শকরা চিন্তায় আছে। এটা হচ্ছে কোনো মানুষের সমালোচনা করা, যদি তার সাপোর্টও করি তার সমালোচনা করা। এদিক থেকে ওদিক হয়েছে, একদম সমালোচনা করেছি যে এটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে না। আজকে এক্ষুনি একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসে আর এখন আপাতত কোনো সম্পর্কের মধ্যে যাওয়া উচিত হবে না, সব বলেছি। কিন্তু এটাকে বলে সমালোচনা করা। অফ ক্যামেরা কেন বলবো, অন ক্যামেরা বলবো। যেটা ক্যামেরায় দেখা যাচ্ছে, যদি ক্যামেরায় দেখা যাচ্ছে যে পাশে কোনো লেডিস ব্যাগ রয়েছে বা মনে হচ্ছে সাথে কেউ রয়েছে, যদি দেখা গেছে তখন বলেছি ভিডিওর মধ্যে। যদি না দেখা যেত তাহলে তো কি করে জানতে পারতাম না। বাট ও যখন শুনছে ভিডিওর মধ্যে বলছে হ্যাঁ ছেলে নেওয়ার জন্য এই করেছি সেই করছি, তার সত্ত্বেও সেটাকে দিয়ে বলছে যে হ্যাঁ করেছে, অনেক কিছু করেছে, কিন্তু ভেতরে ভেতরে সব জানে যে আদৌ কিচ্ছু করেনি, মিথ্যা কথা বলছে। তার মানে মিথ্যাকে দেখুন কীরকমভাবে সাপোর্ট করে গেছে। আর এখন বলছে নাকি যে হ্যাঁ আমি জানতাম, আমি তখনই জানতাম, আমি নিজের বিবেককে জিজ্ঞাসা করেছি, জিজ্ঞাসা করেছে বিবেক বলেছে যে থাক চেপে যা, নাহলে কি করে বিরিয়ানি ঢিপাবো। বিবেক বলেছে চেপে যা। আজ এই ধরনের কথাবার্তা বলছে। তো যাই হোক, এই দালাল মানে একটা কথা প্রত্যেক সময় বলে, আজকে ওকে না মানেটা বোঝাবো। কাউকে সাপোর্ট করা মানে কারোর জন্য পজিটিভ ভিডিও করার আসল মানেটা কি? তার তাবেদারি বা দালালি করতে লাগবে না। এই যে বলে না যে ও আমাকে নিয়ে তো তোরা না বললে পারিসই না, অন্যকে নিয়ে ভিডিও করতে গেলে আমাকে নিয়ে ছাড়া বলতে পারিস না। তো এখানে আমি যাকে সাপোর্ট করছি, ধরুন আমি উপমা দিয়ে আমি নিজের কথাই বলছি, আমি সন্দীপকে সাপোর্ট করছি, সন্দীপের ভিডিও দেখছি, তো সেখানে সন্দীপের ভিডিওর মধ্যে সমস্ত কিছু মোটামুটি যখন পজিটিভ যা দেখি সব দেখি, নেগেটিভ হলে সেটাও বলি। তো আমি ওকে নিয়ে রোজ ভিডিও করব মানে কি বলবো, সন্দীপের আজকে এই ভিডিওটা শুরু হলো, এই যে দেখছি ভীষণ সুন্দর লাগছে, এইটা রান্নাটা খুব ভালো, এইটা খুব ভালো, সেইটা খুব ভালো, এটা কি কোনো কন্টেন্ট হবে? কাউকে সাপোর্ট করার মানে এটাই হবে যে তার ভিডিওর মধ্যে থেকে যেটা ভালো, যেগুলো মনে হয় দর্শকদের সামনে আরও বেশি করে হাইলাইট করে দেওয়ার, সেটা করা উচিত। যেটা মনে হয় ভুল সেটাও বলা উচিত। আর তার সাথে সাথে আমাদের কি করতে হবে, যে সন্দীপের এগেনস্টে যেসব মানুষরা কথা বলছে, ভুল ভাল তথ্য মানুষকে বোঝানোর চেষ্টা করছে, তারা যে তথ্যগুলো দিচ্ছে, তারা যে ভুল বিকৃত মানে করে সন্দীপের কথা মানেগুলো বিকৃত করে দর্শকের ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে, সেগুলোকেই তো যুক্তি দিয়ে খণ্ডে আমাদেরকে দর্শকদের ভুল বোঝানোর থেকে বিরত রাখতে হবে, সেটাই তো কন্টেন্ট। তো সেক্ষেত্রে দালাল দিনের পর দিন সন্দীপকে নিয়ে বলে গেছে, তো সেক্ষেত্রে ওকে তো মাঝখানে টানতেই হবে। এটাই তো হচ্ছে গিয়ে কি যেন বলে কন্টেন্ট, যেটা কিনা ও দিনের পর দিন এখন করছে সীমার সাথে। সীমা যা বলছে, যেটা বলছে সেটাকেই ও মানে নোংরা অর্থে নোংরাভাবে করে
মানুষকে চেষ্টা করছে যে টিনের সম্পর্কে যেগুলো সীমা তুলে ধরছে বা আমি তুলে ধরছি, আমাকেও একটু মানে আমার থেকে একটু দূরেই থাকে, ও আমার থেকে দূরে থাকে, ও জানে ওর গুরুদেব বারণ করেছে যে এর সাথে আর লাগিস না, তুই যা করে ফেলেছিস সেটাকে ঠিক করতে পারবি না, আর করিস না, আরও ধসে যাবি। তো সেই জন্য আমার থেকেও দূরেই থাকে। তো সে কিন্তু সীমার সাথে মানে এই যে সন্দীপকে নিয়ে বলতে গেলে ওর সীমাকে লাগে কেন? প্রত্যেকে যারা সন্দীপের এগেনস্টে ভিডিও করে তারা সীমাকে মাঝখানে রেখে ভিডিও করে, তো এটাই তো কন্টেন্ট, এটাই তো কথা। মানে এই যে কোথাকার মানে কি যে মাথায় বুদ্ধি বা যুক্তি আছে যেগুলো বলে না, মানে আমি অবাক হয়ে যাই শুনে। আমি সাপোর্ট তাকে করছি মানে তার এগেনস্টে যে নেগেটিভিটি ছড়াচ্ছে, তার কথাগুলো যে ভুল সেটা আমার দর্শকদের কাছে তুলে ধরতে হবে, সেটাই তো আমার কন্টেন্ট। কি গাধা, মানে আমি শুধু ভাবি কি গাধা, মানে মাথায় কিচ্ছু নেই, ওর কিচ্ছু নেই। দেখুন এই যে দালাল, এই কত বড় দালাল, মানে ওর কথাতেই বেরিয়ে আসবে। আজকে বলছে কি যে অন্ধভক্তি আমার দ্বারা আর হবে না, তার মানে স্বীকার করলো যে এতদিন ধরে ও অন্ধভক্তি করছিল। লয়াল থাকা মানে একজন বলেছে যে সীমা আর যাই হোক সন্দীপের প্রতি লয়াল, তো সেক্ষেত্রে ওটা শুনে তো তেলে বেগুনে জ্বলে উঠে তারপর বললো অন্ধভক্তি, আপনি যেটাকে লয়্যালটি বলছেন সেটাকে আমি বলি অন্ধভক্তি, তো সেই অন্ধভক্তি আমার দ্বারা আর হবে না। তো সেক্ষেত্রে বললো ওই উকিল পরিবর্তনের কথা, তো অন্ধভক্তি ওর দ্বারা হবে না, কিন্তু দালালি ওর দ্বারা এখনও ও চালিয়ে যাচ্ছে, চালানোর চেষ্টা করছে, সেটা কিন্তু প্রমাণ করে দিল। কারণ দেখুন উকিল চেঞ্জ কিন্তু দুজনেই করেছে, টিনও করেছে উকিল চেঞ্জ, ওর আগে যে উকিল ছিল এখন সে ওর উকিল নয়, কিন্তু আর সন্দীপও কিন্তু উকিল চেঞ্জ করেছে। সেক্ষেত্রে ওর টিনের কথাটা জাস্ট চেপে গেল, আর সন্দীপকে বললো কেন, সন্দীপও তো এক সময় বলেছিল আমার লিগাল টিম এত ভালো স্ট্রং, তাহলে মুখ থুবড়ে পড়ে গিয়ে আবার কেন উকিল চেঞ্জ করতে হলো? তো উকিল চেঞ্জ ব্যাপারটা একটা সাধারণ মানে প্রসেস, সেটা কোনো ব্যাপার না, ওটা মানুষ করতেই পারে, অনেকে অনেক কারণে উকিল চেঞ্জ করে, বাট টিনের ক্ষেত্রে সেটাকে ও জাস্ট চাপা দিয়ে দিল, ধামাচাপা দিয়ে দিল। আর সন্দীপের ক্ষেত্রে কি বললো যে মুখ থুবড়ে পড়ে গেছে তাই জন্য ও উকিল চেঞ্জ করেছে। নানান কারণে উকিল চেঞ্জ হতেই পারে, অনেক কারণ থাকতে পারে, সেটা নিয়ে মানে ও দেখলেন দুটো ধরনের কথা দুরকম বললো, এটাই তো হচ্ছে দালালি। ওর মালকিন মানে প্রাক্তন মালকিন সে যখন উকিল চেঞ্জ করে সেটার পিছনে অবশ্যই অনেক কারণ আছে, আর সন্দীপের যখন চেঞ্জ করেছে নাকি মুখ থুবড়ে পড়ে গেছে তারপর তাই জন্য নাকি চেঞ্জ করেছে, কোনো কারণ নানা কারণ ভেতরকার কারণ আমি জানি না, কারণ যেগুলো অবশ্যই ভিডিওতে ডিসকাস হয়নি, তাই সেই জন্য আমি বলতে পারবো না কি কারণ, বাট আমি জানি উকিল চেঞ্জ করা একটা নর্মাল প্রসেস, এটা কোনো এমন কোনো ব্যাপারই নয়। মানুষ অনেক কারণে উকিল চেঞ্জ করে, তো সেই জন্য এটাই হচ্ছে ব্যাপার যে দালালি কিন্তু ও এখনো পর্যন্ত করে যাচ্ছে। আজকে আবারও সেই দালালের সেই এক কথা যে ব্লগিংটা কোনো রকম কোনো খাটনির কাজও নয়, বলছে যে আমরা সব কাজ করি, আমরা সংসারের সব কাজ করি, সেটাকে শ্যুট করে দেখাই, সেটা ব্লগিং, তো সেটা আমাদের কষ্টের কাজ, কিন্তু সেই কাজটা যখন সন্দীপ করছে সেটা কোনো কষ্টের কাজ নয়। সন্দীপ কোনটা করে না, ওর দরকার পড়লে ঘরও মোছে, বাসন মাজতে দেখা যায়নি, রান্না করে, বাচ্চাকে মাঝে মাঝে স্নান করানো হলো, বাচ্চাকে রেডি করানো দেখায়, এক একদিন এক একটা দেখায় কাজ, কিন্তু ও সবই করে, বাজার করে, দোকান করে, ওর ঘরের যে জিনিসপত্রগুলো আছে মানে বিশেষ করে ওর যেগুলো ও ইউজ করে বাইক গাড়ি সেগুলো পরিষ্কার করে, তারপর হচ্ছে কি মেন ওদের বাড়িতে যা যা কাজ হচ্ছে সেগুলোকে সুন্দরভাবে ক্যামেরাবন্দি করে সেটাকে এডিট করে আমাদের দর্শকদের সামনে তুলে ধরে, যখন দরকার পড়ে মাঠের কাজও করে। তো এটাই তো কাজ। আমি শুধু এর ব্যাপারটা বুঝতে পারছি না যে এই সেই মানধাতার আমলে পড়ে রয়েছে, আর সেই একই রকম সেই আগেকার দিনে যেরকম ধরুন কোনো যদি সিঙ্গার থাকতো তার বিয়ে শাদির সময় জিজ্ঞাসা করতো যে ঠিক আছে তুমি গান তো গাও কিন্তু করো কি, আমি সিঙ্গার, আমি প্লেব্যাক করি, ঠিক আছে সেটা তো মানছি তুমি গান গাও তুমি, কিন্তু করো কি, মানে করো বলতে চাকরিটাই করতেই হবে। আমি এই ব্যাপারটাই ঠিক বুঝতে পারছি না, আমি এই জিনিসটাই ঠিক বুঝতে পারছি না। আজকে এই যে ইনসাইড আউটের সৌহার্দ্য যে এত ভালো চাকরি ছেড়ে দিল, তাছাড়া আরও অনেকে আছে, যেমন রাহুলও অফিসে যায়, তার মানে বাড়ির থেকে কাজ করে, তার সাথে সাথে টুকটাক মাঝে মাঝে ব্লগিং করে, বেশ ভালোই ব্লগ দেয় আর কি। তারপর এরকম প্রচুর 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 মানুষ আছে যারা কিনা ব্লগিংটাকে নিজের
ক্যারিয়ার হিসেবে ধরে নিয়েছে, তারা করছে। আজকে এই যে বঙ্গাই, এই যে ছোট্ট ছেলে, এরা যে এই যে মাসে এত লাখ লাখ টাকা করে কামাচ্ছে, তো তারপর ট্রাভেল ব্লগাররা ওরা তো ঘুরছে বেড়াচ্ছে। এবার যদি কেউ বলে ও তুমি তো ঘুরছে বেড়াচ্ছে, এটা আবার তোমার কি তো কিসের তোমার খাটনি, কিসের তোমার কাজ? বাট তার পেছনে কত মানে হোমওয়ার্ক রয়েছে, তাদের দায়িত্ব যে আমাদের ভিডিওগুলো দেখে যাতে মানুষ সুন্দরভাবে সুষ্ঠুভাবে ঘুরতে যেতে পারে, তাদের জন্য ম্যাক্সিমাম যে ইনফরমেশানগুলো, কোথায় ভালো কম দামে হোটেল পাবেন, কোথায় ভালো খাবার পাবেন, কিভাবে যাবেন, কোন বাস, কোন ট্রেন, কোন ফ্লাইট, কি সমস্ত কিছু, এই যে এগুলো সব তথ্য জোগাড় করে আনা, সেই ভিডিওগুলো দেখে তার মানে জাস্ট 10-20-25 মিনিট একটা ভিডিও দেখে যদি কেউ ভাবে যে কি করেছে, এটা তো আনন্দ করছে, ফুর্তি করেছে, এটা আবার কোনো কাজ নাকি? তাই সেটা সেই মানুষটার কাজ, সেই মানুষটার ডেডিকেশনের প্রতি একটা জাস্ট মানে লজ্জা না, একটা গালি দেওয়া না তাকে? আজকে এই যে যারা কুকিং শো করছে, যে ব্লগিং মানে রেসিপি শোগুলো যারা হচ্ছে, রান্নার যেগুলো হচ্ছে শো হচ্ছে, তাদের কি খাটনি নেই? তারা একটা দেখবেন তো, একটা এমনি রান্না করা আর আপনি একদিন জাস্ট এমনি ক্যামেরা খুলে মানে ক্যামেরা সেট করে রান্না করা, দুটোর মধ্যে ডিফারেন্স দেখবেন তো কতটা হয়, কতটা খাটনি হয়। একটা কুকিং যে রেসিপি শ্যুট করার পেছনে প্রপারলি করতে গেলে কীরকম টাইম, কীরকম সময় লাগে দেখবেন তো। বং ইটসকে দেখবেন, আমি একবার দেখেছিলাম, মানে বং ইট শুধু না, আরও অনেক চ্যানেলই আছে যাদের দেখেছি যে মানে ভোরবেলা থেকে শুরু করে, যে উইল ফুড কিচেন যেগুলো, সেই ভোরবেলা থেকে শুরু করে ওদের সবাইকে খাওয়াতে 3-4 বেজে যায়, 3-4 বেজে যায়। তো ওরা তো ভিডিও করছে সব কিছু, যদি কেউ মনে করে যে এটা কোনো খাটনিই না, তো সেটা তাদের প্রতি একটা অন্যায় না? এই দিনের পর দিন এই অসভ্য মেয়ে ছেলে যে কিনা এখান থেকে ইনকাম করছে ইউটিউব থেকে, সেখান থেকে ওর মানে বলে যাচ্ছে যে এটা করতে কোনো খাটনি নয়। আমি বলবো যে ভগবান যেন এর বিচার করে, যে যেখান থেকে ও খাচ্ছে, যেই পাতে খাচ্ছে সেই পাতে দিনের পর দিন ও, যে বলছিল না একজন ওর চ্যানেলে এসে বমি করেছে, ওর দিনের পর দিন বমি করছে, ভগবান যেন দেখে এমনভাবে দর্শক যেন ওর কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, যে যাতে জিন্দগিতে আর ওর দিকে মুখ তুলে না কোনো দর্শক দেখে। আমি ভগবানের কাছে এই বিচারটা আজকে চাইলাম, কারণ যেই পাতে বসে খাচ্ছে সেই পাতে বসে হাগছে, মুখছে, বমি করছে, চপ করছে, মনে করছে যে সেইটা মানে নিজে যখন করছে কাজ, সেই কাজগুলো সেগুলো বলছে যে খাটনি, আর অন্য লোকে করলে বলছে সেটা কোনো খাটনিই না। এরকম প্রশ্ন আরও দীর্ঘদিন ধরে করে গেছে কোনো মানুষকে, যে কি কাজ করে সারাদিনে, কি কাজ করে, হ্যাঁ বলে যে সারাদিন আমি পারছি না আর কষ্ট হচ্ছে, এদিকে নিজে যার বাড়িতে ও ছাড়া কোনো একটা মানুষ নেই, একটা চার পেয়ে পোষ্য হচ্ছে যেটাকে বেঁধে রাখে, আর একটাকে খাইয়ে দেয়, মানে জাস্ট মুখের সামনে খাবারটা ছুঁড়ে দেয়, সে খেয়ে বেরিয়ে যায়, আর সারা দিন বসে খাটের ওপর বসে থাকে। ও নাকি বলছে যে কি আর খাটনি হয়, অন্য লোকের কথা বলছে যে কি খাটনি খাটে। আমি ভগবানের কাছে আজকে এই বিচারটা চাইলাম যেন ওর এইখান থেকে ইনকাম বন্ধ হয়ে যায়, ওর এই অসভ্যতামির জন্য। আজকে বলছে আমাদেরও ইচ্ছা করে যে একটা দিন ডে অফ নেবে কি করে ডে অফটা নিয়ে করবেটা কি একটা মানুষ। আমি আজকে যদি এখন ডে অফ নিই, আমি আমার বাচ্চার সাথে খেলবো, আমি আমার বরের সাথে গল্প করব, আমি দরকার পড়লে একটা বন্ধু বান্ধবের বাড়িতে চলে যাব, আমার মেয়ের সাথে গল্প করব, অনেক কিছু কাজ, বাচ্চাকে নিয়ে ঘুরতে যাব, বরের সাথে কোথাও ঘুরতে যাব। ও কি করবে ডে অফ নিয়ে বলুন তো? ওর তো মানে ডে অফ যদি নেয়ও, প্রথমত ওর সাথে সময় কাটানোর একটা কেউ নেই, দুনিয়ার কেউ নেই যে ওর সাথে সময় কাটাতে পছন্দ করবে। আর যেটা ওর কথায় ওঠে আর বসে, তার সাথে ওর সময় কাটাতে ভালো লাগে না, কারণ তার সাথে কথা বলে কোনো মজা নেই। সে তো দেখেছেন কি ধরনের কথাবার্তা করে, কি আছে ওর মধ্যে? যার যে মানুষটার মেরুদণ্ড বলে কিছু নেই, তার সাথে কি কথা বলবে মানুষ বলুন তো? জোর করে কি করবে ওর ডে অফটা নিয়ে কি করবে? কি ডে অফটা নিয়েও ও মনে মনে বসে ভাববে যে ইস, এখন যদি আমি এই একটা ভিডিও করতাম আমার এতগুলো ডলার ঢুকে যেত, আর একটা যদি ভিডিও করতাম এতগুলো ডলার ঢুকে যেত। সেই জন্য ও ছাড়ে না। অপারক কিসের মানুষের, কে আছে খাওয়ার মতো? দেখুন তো, আপনারা এত ঘাসে মুখ দিয়ে চলেন যে ওর ইনকাম কত মাসে আপনারা বুঝতে পারেন না। একটা মানুষের এরকম ভিউজ হলে কীরকম ইনকাম হতে পারে বুঝতে পারেন না আপনারা? চিন্তা করে দেখবেন তো ওর কিসের প্রয়োজন আছে। তো মানুষকে ছোট করার জন্য এরকম করে। আমি আজ বলছি ভগবানের কাছে এর বিচার চাইছি, যে এতগুলো টাকা এখান থেকে ইনকাম করছে, যার নিজের যোগ্যতার বাইরে ইনকাম করছে, সেই জায়গাটাকে এরকম করে ছোট করতে পারে কিভাবে? যে এখানে কাজ করতে কোনো খাটনিই নেই।
আজকে বসে বসে বক বক করছি, মানছি, আমিও বক বক করছি, কিন্তু সেখানে 10টা কাজ ফেলে রেখে একটা বাচ্চাকে ম্যানেজ করে কাজ করছি এখানে, ঠিক আছে? তো এইরকম অসভ্য, এরকম অকৃতজ্ঞ, শুধু অকৃতজ্ঞ নয়, ও কৃতজ্ঞ, যে উপকারীর উল্টে অপকারও করছে, সেই জায়গাটাকে ছোট করে। ইউটিউব যথেষ্ট ভালো একটা প্ল্যাটফর্ম, যেখানে কিনা মানুষ জিরো শিক্ষাতেও মাসে 2-3 লাখ টাকা ইনকাম করছে, আরও তারও বেশি। সেই জায়গাটাকে ছোট করছে, বলছে এখানে কাজ করা নাকি করে নাকি কোনোই খাটনি নেই, কোনো খাটনিই নেই। তো যাই হোক, এর কথা আর কি বলবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, অবশ্যই এরপর আবারও বলবো, কারণ এর নোংরামি কোনোদিনও থামবে না। আর এর দালালি, মানে বলে না যে বিবেকের কাছে, আমি যখন যেটা মনে হচ্ছে সঠিক সময় বলেছি, এই সঠিক সময়টাও উত্তরটাও দিয়ে, মানে পয়েন্টটা দিয়ে রেখেছে এই কারণেই, কারণ যে সময় বলার কথা সেটা সময় ও বলেনি। সঠিক সময় বলতে সঠিক ওর স্বার্থটা, ওর স্বার্থ যতক্ষণ পড়েছে ততক্ষণ ঢেকেছে, যখন দেখছে আর স্বার্থ নেই তখন উল্টে সামনে করে দিচ্ছে, মানে সব উতলা করে দিচ্ছে। আজকে চিন্তা করে দেখুন, টিনকে সবার সামনে বলে দিল যে ও কাস্টডি কেস মাত্র 1.5 মাস আগে, তাও করেছে কি করেনি পরিষ্কার বলেনি। আমি যতদূর জানি করেনি, আমি যতদূর জানি এখনও করেনি। তো সেখানে বলছে করতে পারতো, তারপর বলছে ইন্টারিম। ইন্টারিম মানে যতদিন কাস্টডি কেস চলবে ও ইন্টারিম করতে পারে, যাতে বাচ্চাকে ওর কাছে রাখা হয়, সেরকম একটা আবেদন। তারপর এই যে যাতায়াত, এত দূরের কেস করেছে, যাতায়াতের খরচা, মানে সন্দীপকে বলছে তুমি ইন্টারিম করো, যাতে তুমি এই যে এত দূর আসছো না বসিরহাটে, তুমি পয়সাগুলো ওর কাছ থেকে আদায় করো। বুঝতে পারছেন? তো এই যে এইগুলোই হচ্ছে ওর কাছে ওর যে দালালি ছুটে গেছে তার প্রমাণ। এখন সব দর্শকরা ওকে গিয়ে বলবে যে তুমি ইন্টারিম চাও। আর সবচেয়ে বড় কথা, ওর যদি বাচ্চা নেওয়ার হতো, আরে ভাই ও তো তখনই নিয়ে আসতো। ওর বাচ্চা নেওয়ার নেই, আপনারা কেন ওকে বারবার করে উত্তক্ত করছেন আমি জানি না। আপনাদের জন্য যদি আনেও বাচ্চাটাকে, তারপর বাচ্চাটার কি হাল হবে সেটা, তার জন্য আপনারা নিজেদেরকে ক্ষমা করতে পারবেন তো? ব্যাস, এর চেয়ে বেশি আর আমি কিছু বললাম না, ঠিক আছে? বাচ্চা যেখানে আছে দেখেছেন, ভালো আছে, ওকে ওর মতো থাকতে দিন। ও কন্টেন্টের জন্য সন্দীপকে এরকম করছে। আজকে বলছে না, এই দালাল বলছে যে 9 মাস ধরে বেঁচেছে, দেখুক তো ওর এই টিনের চ্যানেলে গিয়ে দেখুক, এখন ওর ভিউজ দেখুক তো। শুধুমাত্র ওই হাইকোর্ট লিখেছে বলে 1 লাখ পার হয়েছে, না হলে এত কিছু করেও এখন ছেলের নাম লিখেও লোকে বুঝে গেছে যে ও মিথ্যা কথা বলছে বলে দেখতে যায় না। এদিকে সন্দীপের সাফ সুতরা একটা ভিডিও কন্টেন্ট আসবে কি করে, লোকে দেখবে। এখন তো ওই আরেকটা ওই যেই পাল কি জানো, পাল দেবনাথ ফ্যামিলি, সেসব নিয়ে লোকে মজে রয়েছে না, সেই জন্য ভালো ব্লগ দেখে কোথায় মানুষ, কতজন দেখে, আশা করি বোঝাতে পারলাম। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।